তো বের হচ্ছে 16। যেহেতু আমরা বলি বেস মানে হচ্ছে ওই নাম্বার সিস্টেমে ব্যবহৃত অঙ্ক সংখ্যা বা ডিজিট সংখ্যা, তো ডেসিমেলে 10টা ডিজিট, তো ওই 10টা ডিজিট হচ্ছে কি 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট, বাইনারিতে 2টা ডিজিট 0 এবং 1, এই যেটা হচ্ছে কি বাইনারি ডিজিট। অক্টালের মধ্যে আমরা বুঝতে পারতেছি 0 থেকে 7 পর্যন্ত 8টা ডিজিট, রাইট? 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে 8টা ডিজিট হচ্ছে অক্টালে ব্যবহৃত হয়। আর হেক্সাডেসিমেল এখানে আমাদের কয়টা থাকবে বুঝতে পারতেছি আমরা, 16 মানে হচ্ছে 16টা ডিজিট থাকবে। তো 16টা আসলে কিভাবে, আমরা আসলে 10টা আমার জানা আছে, তো প্রথমত 0 থেকে 9 পর্যন্ত তো আছে, এখানে কয়টা হলো 10টা। 10টার পর আমাদের এখানে আরো কিছু লেটার ব্যবহৃত হয়েছে ডিজিট বোঝানোর জন্য। 9 এর পরে 0 থেকে 9, তারপর হচ্ছে আমরা এ বি সি ডি ই এফ, এই 6টা লেটার ব্যবহার করা হয়। তো এখানে টোটাল হচ্ছে কি 16টা ডিজিট। এই 16টা ডিজিট আমরা হেক্সাডেসিমেল ব্যবহার করি, ঠিক আছে? তো আপাতত আমরা জানলাম যে এখানে বেস হচ্ছে 10 to 8 16, এগুলো বেস গুলো আসলে এই যে ডিজিটগুলো আমরা জানলাম। তো এখন আমরা এই নাম্বারগুলো প্রকাশ করি কিভাবে, যদি আমরা একটা ডেসিমাল নাম্বার প্রকাশ করি এটা আমরা কিভাবে লিখি? ফর एग्जांपल আমরা 29 একটা নাম্বার, এটা আসলে ডেসিমাল কিনা বা বাইনারি কিনা বা হেক্সাডেসিমাল কিনা এটা আমরা বুঝাই একটা ব্র্যাকেট দিয়ে সাবস্ক্রিপ্ট হিসেবে আমরা এখানে ডিইসি অথবা 10, এটাকে আমরা ডেসিমাল বোঝাই। সেম ভাবে বাইনারি হলে আমরা এখানে 2, অক্টাল হলে আমরা এখানে 8, হেক্সাডেসিমাল হলে আমরা এখানে 16 বোঝাই। কিন্তু এখানে কিছু পার্থক্য আছে, যে অক্টালে যে 8টা ডিজিট আছে বা বাইনারিতে 2টা ডিজিট আছে, তো এখানে ডিজিটগুলো কিন্তু ওই নাম্বার সিস্টেমে থাকতে হবে। যেমন আমি বললাম যে এখানে লিখলাম যে 97, এটাকে যদি আমরা 8 দেই মানে এটা অক্টাল সিস্টেম, তো এটা কি আসলে ভ্যালিড? কারণ আমরা আগেই বলছি অক্টাল সিস্টেমে 0 থেকে 7 পর্যন্ত ডিজিটগুলো থাকবে, কিন্তু এখানে আসলে 9 থাকবে, 9 আছে, তার মানে এটা আসলে অক্টাল হতে পারে না। যে হয় ডেসিমাল হবে অথবা হেক্সাডেসিমাল হবে, তো এগুলো আমরা পরে কথা বলবো। তো আপাতত আমরা এখানে এতটুকু বললাম, এখানে বেস গুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে আমাদের বেস এবং ডিজিট গুলো হচ্ছে আমরা এখানে জানলাম। তো এখন আমরা যে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে নাম্বারগুলোর কনভার্ট, তো একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে কনভার্ট। তো প্রথমত আমরা কনভার্ট করব ডেসিমাল থেকে, আমরা বিভিন্ন নাম্বার সিস্টেমে কনভার্ট করব, রাইট? তো ডেসিমাল থেকে বিভিন্ন নাম্বার সিস্টেমে কনভার্ট করব। তো ডেসিমাল হচ্ছে আমরা ধরলাম তো যেটা বলছিলাম 28, তো 28 হচ্ছে একটা ডেসিমাল নাম্বার, এটাকে আমরা কনভার্ট করতে হবে বাইনারিতে, অক্টালে এবং হেক্সাডেসিমালে। তো বাইনারিতে কনভার্ট করলে আমরা এখানে একটা নাম্বার পাবো এবং এখানে 0 1 এর কম্বিনেশন একটা নাম্বার থাকবে, রাইট? আর এখানে আমরা 2 মানে হচ্ছে একটা বাইনারি নাম্বার। তো আমরা কিভাবে কনভার্ট করব? এখন আমরা এই যে 28 আছে, এটাকে আমরা প্রথমে এই বাইনারি 2 বেসের জন্য আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে এখানে আমরা ভাগফলটা সংরক্ষণ করব, এখানে আমরা ভাগশেষটা সংরক্ষণ করব। তো আমি একটু তাড়াতাড়ি এটা করে নিই, যেটা আমি আরেকবার অলরেডি দেখাইছিলাম। এখানে হচ্ছে 14 হচ্ছে ভাগফল আর ভাগশেষ হচ্ছে কি 0। আবার 2 দ্বারা ভাগ করলে 7 ভাগফল, ভাগশেষ কত 0। আবার 2 দ্বারা ভাগ করলে 3 হচ্ছে ভাগফল, ভাগশেষ কত 1। তো আমরা এই কাজটা কতক্ষণ পর্যন্ত চালাবো? যতক্ষণ পর্যন্ত আমরা এখানে 0 না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করব। তো এখানে আবার 2 দ্বারা ভাগ করলে আমরা এখানে ভাগফল হচ্ছে 1 মানে 2 কে 2, এখানে হচ্ছে আমাদের ভাগশেষ 1। এখন আমরা কি করব? আমরা ভাগ করতে হবে 2 দ্বারা, এখানে আছে হচ্ছে 1। তো এখন আমরা যদি 0 দিয়ে ভাগ 0 এবং 2 গুণ করে তাহলে কত 0। তো এখানে ভাগফল হচ্ছে 0, ভাগশেষ হচ্ছে 1। তো এখানে আমরা তাহলে আমাদের কাঙ্ক্ষিত 0 পেয়ে গেছি। তো আমরা যখন এখানে 0 পাবো তখন হচ্ছে আমরা এটা শেষ করব। এখন যে আমাদের এই ভাগশেষগুলো পাইলাম, এই ভাগশেষগুলোর মধ্যে আমাদের এগুলোর বলা আসলে কি বিট বলে, বাইনারি ডিজিট বা বিট সংক্ষেপে। তো এর মধ্যে যে সবচেয়ে উপরে যেটা থাকবে ওটাকে আমরা বলবো মোস্ট সিগনিফিক্যান্ট বিট। মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা তোমরা বইয়ে পাইবা, আমি এখন না লিখলাম। আর এটাকে সরি, এটা আসলে কি বলবো, এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট।
এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এটা হচ্ছে কম ইম্পর্টেন্ট। তো আমরা তাহলে নিচ থেকে উপরের দিকে এগুলো একটা একটা করে লিখে দেবো। তো আমরা এখানে এটা বসাবো। তো প্রথমত 1 1 আর একটা 1, তারপর 0 0 1 1 1 0 0। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাইনারি নাম্বার, যেটা আমরা 28 এর ইকুয়াল যে এই বাইনারি নাম্বারটা। তো আমরা এখানে ডেসিমাল থেকে বাইনারিটা কনভার্টটা দেখলাম। তো আমরা এখানে সেম ভাবে ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল এগুলো আমরা করতে পারবো। তো এভাবে আমরা দেখাচ্ছি। এখানে যেরকম আমরা কি করছিলাম, ডেসিমাল থেকে বাইনারি নিলাম। তো ডেসিমাল থেকে বাইনারি নেওয়ার সময় আমরা কি করছি, প্রতিবার 2 দ্বারা ভাগ করছি। তো ডেসিমাল থেকে যখন আমরা 28 ধরলাম, এটাকে আমরা অক্টাল নেব। তো এটা আমরা বের করতে হবে। এটা বের করার জন্য আমরা 28 কি করব, আমরা বাইনারির সময় 2 দ্বারা ভাগ করছিলাম, এখন কি আমরা 2 দ্বারা ভাগ 8 দ্বারা ভাগ করব। এখানে আমরা 8 দ্বারা ভাগ করলে সেম কাজটাই করব, এখানে ভাগফল, এখানে ভাগশেষ। তো আমি খুব দ্রুত করব এটা। তো আমরা এখানে যদি 8 দ্বারা ভাগ করি, তো আমরা এখানে কি পেয়েছি, ভাগফল হচ্ছে 3, ভাগশেষ কত 4, 3 আর 24, এখন হচ্ছে 4। আবার 8 দ্বারা ভাগ করব, সিম্পল। আবার যদি 8 দ্বারা ভাগ করি, তো এখানে আমরা ভাগফল হচ্ছে 0, ভাগশেষ হচ্ছে কত 3। তো 8 0 হচ্ছে 0, তো এখানে 3 থাকে। তো এখানে আমরা 0 পাই গেছি, তার মানে আমাদের এই প্রসেসিংটা আসলে শেষ। তো এখানে আমরা মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো আমরা এখানে এভাবে এটা লিখবো। তো এখানে 30 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অক্টাল নাম্বার। সেম ভাবে আমরা যখন হেক্সাডেসিমাল করব, আমরা এখানে হেক্সাডেসিমাল করব। আমরা 8 দ্বারা ভাগ না করে এখন 16 দ্বারা ভাগ করব। তো 16 দ্বারা ভাগ করলে এখানে আমরা কত পাইতেছি, 16 টাইমস 1 16, এখানে থাকে আর কত থাকে হচ্ছে 12। আবার যখন 16 দ্বারা ভাগ করব, তখন হচ্ছে কি 16 টাইমস 0 সমান হচ্ছে কি 0, আর থাকে হচ্ছে 1। তো এখন আমরা কি পাইছি, 1 পাইছি আর 12 পাইছি, কিন্তু হেক্সাডেসিমালে কিন্তু 12 কোনো ডিজিট নাই। 12 এর করসপন্ডিং একটা ডিজিট আছে, সেটা হচ্ছে কি, আমরা যখন 0 থেকে হেক্সাডেসিমালের মধ্যে কি করছিলাম, 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট, তারপরে কি a ছিল, b ছিল, c ছিল এবং f ছিল। আশা করি দেখা যাচ্ছে এই 16টা ছিল। এ আসলে আমার 9 এর পরে কি 10, 10 এর করসপন্ডিং, 11 এর জন্য b, 12 এর জন্য c, 13 এর জন্য d, 14 এর জন্য হচ্ছে কি e, এবং 16 এর জন্য হচ্ছে, সরি 15 এর জন্য f, রাইট? তো আমরা এগুলো হচ্ছে পাবো। তো এই জন্য আমরা এখানে 12 এর করসপন্ডিং হচ্ছে কি c, এই c টাকে আমরা এখানে, এটাকে আমরা c হিসেবে ধরে নেব। তার মানে এখানে আমাদের 1 পাইলাম, 1 আর 12 এর বদলে আমরা কি লিখলাম c। এই 1 c হচ্ছে কি আমার 28 এর করসপন্ডিং হেক্সাডেসিমাল নাম্বার, ঠিক আছে? তো আমরা এখানে ডেসিমাল থেকে তিনটা নাম্বার সিস্টেমে কনভার্টটা দেখলাম। তো আমরা ডেসিমাল থেকে তো পাইছি কনভার্ট করলাম। তো এখন আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যেতে হবে। তো এখন আমরা দেখলাম ডেসিমাল থেকে তিনটা, একটা হচ্ছে বাইনারি, আমি শর্টকাট সংক্ষেপে লিখলাম অক্টাল। এভাবে হচ্ছে আমরা গেলাম। তো সেম ভাবে আমরা বাইনারি থেকে ডেসিমাল আসতে হবে, অক্টাল থেকে ডেসিমাল আসতে হবে, হেক্সা থেকে ডেসিমাল আসতে হবে। তো এটা করার জন্য এই তিনটা সিস্টেম আসলে কি, এগুলোর মধ্যে রিলেশন আছে বা একটা সম্পর্ক আছে, এটা আমরা এখন দেখব। তো যদি আমরা কোনো একটা বাইনারি নাম্বার পাই, আমরা একটা বাইনারি নাম্বার পাইলাম 1 0 0 1 1 0, রাইট? এটা থেকে আমরা ডেসিমাল নিব, আবার বললাম এটা থেকে আমরা অক্টাল নেব, এটা থেকে আমরা, সরি এটা একটু ভুল লিখছি,
আচ্ছা আমরা এখানে এটা তো আমরা ডেসিমেল নেব, তো যখন আমরা বাইনারি থেকে ডেসিমেল নেব তখন আমরা প্রত্যেকটা এই যে ডিজিটগুলো আছে প্রত্যেকটা ডিজিটের সাথে কি আমি 2 এর একটা পাওয়ার গুণ করব। এখানে 0 আছে, তো প্রথম আমি এই যে 0 আছে, তো 0 এর সাথে আমি কি করব, এখানে কি করব আমরা এখানে এই 10011 এটা একটা বাইনারি নাম্বার, রাইট? এই বাইনারি নাম্বারটাকে আমরা ডেসিমেলে নিতে হবে। তো ডেসিমেলে নেওয়ার জন্য তো প্রথমত আমরা কি করব, প্রথমত আমরা এটাকে 2 এর একটা পাওয়ার দিয়ে গুণ করব, প্রত্যেকটা ডিজিটকে পাওয়ার দিয়ে গুণ করে করে যোগ করব, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা এখানে কি আসছে, প্রথম হচ্ছে আমাদের 0 আসছে, 1 1 0 0 1, এই 1 কে আমরা এই 0 কে আমরা প্রথমে গুণ করব কি 2 টু দ্য পাওয়ার 0 দ্বারা, তারপর আমরা 1 আসছে, এই 1 আসছে, 1 কে আমরা গুণ করব কি দ্বারা, 1 কে আমরা গুণ করব 2 টু দ্য পাওয়ার 1 দ্বারা। আমরা এখানে কি কাজ করতে আসলে, আমরা এখানে 0 0 টু দ্য পাওয়ার 0, তারপর হচ্ছে কি 2 টু দ্য পাওয়ার 1, তো সেম ভাবে আমরা কি দেখতেছি, আমরা এখানে 2 টু দ্য পাওয়ার 0, তারপর 2 টু দ্য পাওয়ার 1, তারপর সেম ভাবে আমরা কি বাড়তে থাকবে 2 টু দ্য পাওয়ার 2 2 টু দ্য পাওয়ার 3 বাড়তে থাকবে, তারপর আমরা যোগ করব এটা 1 ইনটু 2 টু দ্য পাওয়ার, এখানে 1 ছিল এখানে 0 ছিল, তো এখানে হবে কি 3, 1 ইনটু 2 টু দ্য পাওয়ার 3, রাইট? আবার গুণ করব এই 0 কে, তো 0 কে আসলে গুণ করলে আসলে আমরা কোনো ফাইনাল রেজাল্ট পাই না, যার কারণে আমরা এটা কি স্কিপ করতে পারি, শুধুমাত্র 1 গুলো যোগ করতে পারি। তো আমরা আবার লিখলাম এখানে 0 ইনটু 2 টু দ্য পাওয়ার, তো এখানে আসলে 3 না এখানে 2 হবে, এখানে হচ্ছে 3 হবে। তো আমরা গেল হচ্ছে 0 1 গেল 1 গেল 0 গেল, তো আরো আরো বাকি আছে কি এই 0 ইনটু 2 টু দ্য পাওয়ার 4, এটা গেল এটা গেল এটা গেল এটা গেল এটা গেল, তো আর থাকলো হচ্ছে আরেকটা 1, তো এটা কিন্তু গুণ করব কি 2 টু দ্য পাওয়ার 5 দ্বারা, রাইট? তো এই যোগ করলে যে নাম্বারটা পাওয়া যাবে এটাকে আমরা কি ডেসিমেল বলবো, রাইট? তো এখানে আমরা এখানে কি পাবো, এগুলোর সাথে 0 ই পাবো, যেগুলোর সাথে 0 আছে এগুলো 0 ই পাবো, আর বাকিগুলোর সাথে কি আমরা কিছু একটা নাম্বার পাবো। তো এখানে আমরা পাইছি 0, এখানে হচ্ছে কি 2 2 পাইলাম, এখানে হচ্ছে কি 4, এখানে 0 এখানে 0, এখানে কত পাবো 2 টু দ্য পাওয়ার 5, কত 2 টু দ্য পাওয়ার 5 হচ্ছে 32 32, তো এখানে আমরা নাম্বারটা আসলে কি পেলাম আলটিমেটলি 2 4 প্লাস 32, তো এটাকে আমরা বলতে পারি 40, রাইট? সরি 14, এটা হচ্ছে আমাদের 38, মাঝে মাঝে ক্যালকুলেশন ভুল হয়ে যায়। আচ্ছা 38, এই 38 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডেসিমেল নাম্বার, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, আর না বুঝতে পারলে আমাকে পরে কনফিউশন ক্লিয়ার করে দেবো। তো আমরা বাইনারি থেকে ডেসিমেলে গেলাম, তো সেম ভাবে আমরা যে কোনো একটা অক্টাল নাম্বার থেকে ডেসিমেলে যেতে হবে, তারপর হচ্ছে হেক্সা থেকে ডেসিমেলে যেতে হবে। তো বাইনারি থেকে ডেসিমেলে গেলাম, যদি আমরা কোন সময় চাই যে অক্টাল থেকে ডেসিমেলে নিতে হবে, তাহলে আমরা অক্টাল থেকে ডেসিমেলে নিলে কি করব, আমি ধরলাম 76 হচ্ছে একটা অক্টাল নাম্বার, এটা থেকে আমরা কি ডেসিমেলে নিতে হবে। তো সেম ভাবে কি করব, আমরা যখন বাইনারি থেকে ডেসিমেলে নিয়েছিলাম তখন হচ্ছে কি 2 টু দ্য পাওয়ার সামথিং দিয়ে কি গুণ করছিলাম, তো এখন আমরা 2 টু দ্য পাওয়ার 8 সরি 8 টু দ্য পাওয়ার কিছু দিয়ে গুণ করব। আমরা বাইনারির সময় কি বেস ছিল 2, বাইনারির সময় বেস ছিল 2, যার কারণে 2 টু দ্য পাওয়ার নিচ্ছি। এখন আমরা অক্টাল হচ্ছে কি বেস 8, তো আমরা 8 টু দ্য পাওয়ার সামথিং দিয়ে কি গুণ করব। তো এখানে 6 আছে, 6 ইনটু 2 টু দ্য পাওয়ার সরি 8 টু দ্য পাওয়ার, প্রথমটাকে আমরা কি দ্বারা গুণ করি 8 টু দ্য পাওয়ার 0 দ্বারা গুণ করব, 8 টু দ্য পাওয়ার 0, তারপরে যে ডিজিটটা সেটা হচ্ছে কি 7, এটাকে আমরা 8 টু দ্য পাওয়ার 1 দ্বারা গুণ করব। তো আমরা এখানে একটা জিনিস খেয়াল করছি যে এখানে আমাদের যে পাওয়ারগুলো কি আস্তে আস্তে কি 0 থেকে শুরু করে বাড়তে থাকবে, বাম থেকে ডানে আসবে, আর 0 থেকে শুরু করে পাওয়ারগুলো বাড়তে থাকবে, এটা হচ্ছে আমাদের মেইন কাজ। এটা খুব কঠিন কিছু না। তো এখানে আমরা কি পাইছি 6 প্লাস 8 টু দ্য পাওয়ার 1 হচ্ছে 8, তো 7 56 হবে,
7 times 8 হচ্ছে 56। তো এখানে 6 প্লাস 56 হচ্ছে কত? 62। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে 62 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডেসিমেল নাম্বার 62। তো এই হচ্ছে আমরা একটা অক্টাল থেকে ডেসিমেল নিতে পারি। তো সেম ভাবে আমরা হেক্সা থেকে ডেসিমেল নিতে পারবো। যখন আমরা হেক্সা থেকে ডেসিমেল নিব তখন আমরা সেম কাজ করব, এটা আমরা না দেখলেও চলবে। ফর এক্সাম্পল আমরা বললাম যে একটা নাম্বার দেয়া আছে হচ্ছে কি 81, এটা হচ্ছে 6, এটা হচ্ছে হেক্সাডেসিমাল একটা নাম্বার। তো এটাকে যখন আমরা বাইনারি সরি ডেসিমেলে নিব তখন কি করব? আগের বার কি আমরা টু টু দ্য পাওয়ার সামথিং দিয়ে গুণ করছি, অক্টালের সময় আমরা কি করছিলাম 8 টু দ্য পাওয়ার সামথিং দিয়ে গুণ করছি। এখন আমরা 16 টু দ্য পাওয়ার সামথিং দিয়ে গুণ করব সেম। তো 1 এর সাথে আমরা কি করব? 16 টু দ্য পাওয়ার 0 প্লাস 8 আছে, এর সাথে আমরা কি করব? 16 টু দ্য পাওয়ার 1। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার কাজ। তো এখানে হচ্ছে আমাদের 1 এ থাকতেছে। তো 1 প্লাস 16 টু দ্য পাওয়ার 1 হচ্ছে, তার মানে এখানে 8 টাইমস 16। তো যা আসে এটা আমরা যোগ করে তারপরে এখানে বসিয়ে দেব। তো এটা আসলে তোমরা নিজেরাই পারবা, এখানে আর বাড়াই লাভ নেই। তো এটা গেল হচ্ছে আমাদের। আর এখানে আমরা ইতিমধ্যে কমপ্লিট করছি বাইনারি থেকে সরি ডেসিমাল থেকে তিনটা নাম্বার সিস্টেমে কনভার্ট, আর তিনটা নাম্বার সিস্টেম থেকে উল্টা ডেসিমেলে কনভার্ট। অনেকে এরকম যে শর্টকাট বলি একটা, এটা ক্লাস ডেসি থেকে প্রথমত আমরা কি করছি, ডেসি থেকে একটা হচ্ছে কি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তো ডেসি থেকে বাইনারিতে কনভার্ট দেখলাম, ডেসি থেকে অক্টালে দেখলাম, ডেসি থেকে হেক্সা দেখলাম। আবার পরবর্তী ধাপে বাইনারি থেকে ডেসিমাল দেখলাম, অক্টাল থেকে ডেসিমাল দেখলাম, হেক্সা থেকে ডেসিমাল দেখলাম। তো আমরা 6 ধরনের কনভার্ট এখন দেখলাম, আসলে এটি ইম্পর্টেন্ট। এর বাইরে আর সামান্য কিছু কনভার্ট আছে। তো এগুলো হচ্ছে আমি যেহেতু আজকে আমার কিছু ডিজিটাল ডিভাইস নিয়ে কথা বলার কথা, তো এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, আপাতত এটা হচ্ছে মাথায় রাখবা। আর এখন আমরা ডিজিটাল ডিভাইস নিয়ে কিছু কথা বলবো, কি কনসেপ্ট। এখন হচ্ছে আমাদের এইটার জন্য তোমার কিছু হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কগুলো হচ্ছে আমরা যদি বলি 29 ডেসিমেল থেকে আমরা কিছু এখানে দেখাবো, হচ্ছে বাইনারি কি হবে, হেক্সা কি হবে, এটা হচ্ছে হোমওয়ার্ক। আর সামনে আমাদের ডিজিটাল ডিভাইস নিয়ে কথা বলার কথা। তো আমরা এখন ডিজিটাল ডিভাইসে কিছু কনসেপ্ট কথা বলবো। তো ডিজিটাল ডিভাইস হচ্ছে এই থার্ড চ্যাপ্টারের সেকেন্ড পার্ট। ঠিক আছে? তো ডিজিটাল ডিভাইস, তো অনেকটা নাম্বার সিস্টেমের সাথে এটা কেন দেওয়া হয়েছে, কারণ হচ্ছে ডিজিটাল ডিভাইসটা হচ্ছে আমাদের নাম্বার সিস্টেমের একটা কনসেপ্ট এখানে ইউজ করা হয়। এই জন্য আমরা ডিজিটাল ডিভাইস নিয়ে কথা বলবো। তো এখন টপিক হচ্ছে ডিজিটাল ডিভাইস। আমরা এখানে একটা বিষয় দেখতেছি ডিজিট। এই ডিজিট কথাটা আসলে কি? ডিজিট মানে আসলে আমরা আগে বলছি ডিজিট মানে হচ্ছে অঙ্ক। তো ডিজিটাল মানে হচ্ছে কি, ডিভাইসটা কি, আসলে ডিভাইসটার বেস হবে আসলে এক একটা ডিজিট। তো নরমালি আমরা আইসিটি তে এখানে যে ডিজিটাল ডিভাইস নিয়ে কথা বলবো, এগুলো আসলে কি, এগুলো ডিজিট থাকবে 0 এবং 1। তো ডিজিটাল ডিভাইস, তো ডিজিট থেকে ডিজিটাল আসছে। তো ডিজিটাল ডিভাইস মানে হচ্ছে যেসব ডিভাইসে ডিজিট নিয়ে মানে ওই ডিভাইসগুলোর যে মেকানিজম, এগুলো আসলে কি ডিজিটের উপর ডিপেন্ড করে। ডিজিটগুলো আসলে কি 0 এবং 1। আমরা যে কম্পিউটারগুলো ইউজ করি, বিভিন্ন ফোন ইউজ করি, এগুলো আসলে কি, আমরা যে এখানে কোন একটা নাম্বার লিখি, ধরো 34, এই নাম্বারগুলো কিন্তু আসলে কম্পিউটার বোঝে না। কম্পিউটার বোঝে শুধুমাত্র 0 এবং 1। 0 মানে হচ্ছে কি 0 পরিপূরক হচ্ছে কি 1, 1 এর পরিপূরক 0। তো 0 এবং 1 শুধুমাত্র কি কম্পিউটার বোঝে। এই কারণে তারা কি করে 35 এর বদলে এমন একটা নাম্বার কনভার্ট করে নেয় যেটা কি কম্পিউটার বুঝতে পারে, একটা বাইনারির মতো নিতে পারে। এই 3 এবং 5 এর মানে 35 এর জন্য তারা 0 এবং 1 দিয়ে কম্বিনেশন একটা নাম্বার, ওইটাকে তারা নেয়। আবার এখানে আউটপুট হিসেবে তারা কি ওইটাকে আবার দেয়, তারপরে বিভিন্ন ভাবে এটাকে ট্রান্সলেট করে আবার কি এভাবে কি শো করে, যাকে এটা হচ্ছে পরে আসবে। এখন আমরা ডিজিটাল ডিভাইস নিয়ে কথা বলবো।
তো ডিজিটাল ডিভাইসটা আসলে কি? এখানে আমরা প্রথমত জোনায়েদ স্যার, জি আমাকে হচ্ছে কয়েকজন টেক্সট করছে যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আইসিটি প্রশ্নগুলা কেমন হয়। সেটা হচ্ছে এই গুচ্ছতে 19টা বিশ্ববিদ্যালয়ের কিছু বিশ্ববিদ্যালয় আগে আইসিটি প্রশ্ন করেছে তাদের শিক্ষার্থীদের জন্য। হ্যাঁ সম্ভবত তো আমি হচ্ছে করেছে আগে অনেক বিশ্ববিদ্যালয় আইসিটি থেকে প্রশ্ন করতে, ইভেন বিসিএস ও আইসিটি প্রশ্ন আসে। আর এখানে যারা প্রশ্ন করতেছেন আমি হচ্ছে আমাদের কাছে আইসিটি প্রশ্নগুলো আছে যে কোন বিশ্ববিদ্যালয়ে কিভাবে আইসিটি প্রশ্ন করে, সেটা হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচের যে স্টুডেন্ট তাদেরকে আমরা দিচ্ছি। কারণ আপনারা যদি নিতে হয় বা আমাদের এখানে আসতে হয় তাহলে আমাদের প্রাইভেট ব্যাচে আসতে হবে, ওখানে আসলে আপনি সকল সুবিধা পাবেন। এবার আমরা যে বই দেবো ওই বইতেও আমাদের প্রশ্নগুলো থাকবে। আমরা যে লেকচার শিট দেবো কোন বিশ্ববিদ্যালয়ে কিভাবে একটা কোচিং এর লেকচার শিট যেমন, ঠিক একই ধরনের লেকচার শিট আমরা দেবো আইসিটির জন্য। আচ্ছা ঠিক আছে স্যার, ক্লাস শুরু করেন। ক্লাস মোটামুটি ম্যাথগুলো দেখে নিয়েছি, এখন শুধুমাত্র আমি কিছু কনসেপ্ট নিয়ে কথা বলবো। প্রথমত আসবে যে বুলিয়ান আলজেব্রা একটা ব্যাপার আছে। তো ডিজিটাল ডিভাইসের প্রথম যে টপিকটা হচ্ছে বুলিয়ান আলজেব্রা। তো বুলিয়ান কথাটা আসছে একজন বীজগণিতবিদ বুলিয়ান বুল থেকে। তো বুলিয়ান আলজেব্রা হচ্ছে তার আবিষ্কৃত যে আলজেব্রা ওইটাই। এখানে যে টপিক যে ব্যাপারটা নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে কি, এই ডিজিটাল ডিভাইস তৈরির জন্য যে আমাদের ডিজিটগুলো ইউজ করা হয় 0 এবং 1, এই 0 এবং 1 নিয়ে আসলে কি অনেক ধরনের ক্যালকুলেশন, অনেক ধরনের থিওরি এখানে কি আলোচনা করা হয়। তো প্রথমত আমরা বুলিয়ান আলজেব্রার ক্ষেত্রে যে ব্যবহৃত কিছু পোস্টুলেটস আছে। তো বুলিয়ান আলজেব্রার ক্ষেত্রে আমরা কিছু কথা বলবো হচ্ছে বুলিয়ান পোস্টুলেটস, মানে হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। তো বুলিয়ান পোস্টুলেটস হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। আর এখানে আমরা যুগের ক্ষেত্রে 4টা পোস্টুলেট দেখবো। প্রথমত আমরা যুগের ক্ষেত্রে আমরা বললাম আমরা এখানে কি করতাম, প্রথমত আমরা 0 এবং 1 এর বিভিন্ন কম্বিনেশন দেখবো, রাইট? তো এই যে তোমরা এখানে একটা বিষয় খেয়াল করবা, 0 এবং 1 এই দুইটা জিনিসের কম্বিনেশন কি কি হইতে পারে। তোমরা ম্যাথের মধ্যে কম্বিনেশন চ্যাপ্টারের মধ্যে পড়ছো। তো 0 1 কম্বিনেশন কি হইতে পারে, আমরা যদি 0 0 একবার রাখি, 0 1 একবার রাখি, তারপরে 1 0 একবার রাখি, আবার 1 1 একবার রাখি। তো এই চারটা কম্বিনেশন হইতে পারে 0 এবং 1 এর ক্ষেত্রে। অথবা 0 1 বাদ দাও, তুমি যে কোনো দুটো জিনিস ক্ষেত্রে বলতে পারো। ধরতে পারো a এবং b, এই এর ক্ষেত্রে বা দুইটা ভিন্ন জিনিসের ক্ষেত্রে কি এই চারটা বিন্যাস হতে পারে। এগুলোর মধ্যে আমরা যখন যোগ করলে কি কি আসবে সেটাকে আমরা এখন দেখব। এখন আমরা এগুলো বুলিয়ান পোস্টুলেটসের মধ্যে যুগের ক্ষেত্রে যে নিয়মগুলো, যুগের নিয়মগুলো কি এরকম, যখন আমরা 0 এবং 0 যোগ করব তখন আনসার হচ্ছে কি 0। যখন আমরা 0 এবং 1 যোগ করব তখন আনসার হচ্ছে কি, আনসার হচ্ছে 1। যখন আমরা 1 এবং 0 যোগ করব, মানে এখানে 0টা আগে 0টা পরে, তখন হচ্ছে কি 1। যখন আমরা 1 প্লাস 1 মানে 1 এবং 1 যোগ করব তখন হচ্ছে কি, তখন आंसर 1। কারণ আমরা বুলিয়ান আলজেব্রার মধ্যে শুধুমাত্র 0 1 ছাড়া আর কিছু জানি না। এখানে 2 বলতে কিছু নাই, 3 বলতে কিছু নাই, শুধুমাত্র 0 এবং 1 আছে। এজন্য 1। তো সেম ভাবে আমরা যখন গুণের ক্ষেত্রে কথা বলবো, তো গুণের ক্ষেত্রে হচ্ছে কি সবগুলা গুণ হবে, রাইট? তো 0 এবং 0 গুণ করলে কি আসবে, 0 এবং 0 গুণ করলে সবসময় কি 0 আসবে। 0 এবং 1 গুণ করলে 0 আসবে। 1 এবং 0 গুণ করলে 0। যখন 1 এবং 1 গুণ করব তখন কি করব, এটার আনসার হচ্ছে 1। এটা হচ্ছে বুলিয়ান গুণের ক্ষেত্রে যে চারটা পোস্টুলেটস, ওই চারটা জিনিস। তো এখন হচ্ছে আমাদের কিছু দ্বৈত নিয়ম আছে। একটা ব্যাপার হচ্ছে ডুয়ালিটি প্রিন্সিপল। আমরা এখানে মুছে দিলাম, আমি যেটা আমার হচ্ছে লিখতে হবে। এরপরে যে টপিকটা আছে, তো এগুলো নিয়ে কিন্তু তোমাদের এমসিকিউ আসতে পারে, এজন্য আমি এখানে দেখাইছি। অনেক সময় বলতে পারে 0 1 + 1 সমান কত, অনেক সময় দেখাতে পারে যে 0 1 অথবা 2 এগুলো দেখাতে পারে। এখানে বুলিয়ান আলজেব্রার ক্ষেত্রে কি 1 + 1 সমান 0, সরি 1। তো এখন হচ্ছে আমাদের একটা ব্যাপার হচ্ছে ডুয়ালিটি প্রিন্সিপল। ডুয়ালিটি প্রিন্সিপল হচ্ছে দ্বৈত নীতি। এটা আসলে কি মিন করে, যখন আমরা একটা বুলিয়ান ফাংশন দেখব, ওই বুলিয়ান ফাংশনে যদি আমরা 0 পাই, ওটাকে কি রিপ্লেস করব 1 দিয়ে। 1 পাইলে রিপ্লেস করব 0 দিয়ে। যদি আমরা প্লাস পাই বা যোগ পাই, এটাকে রিপ্লেস করব কি গুণ দিয়ে।
আর যদি আমরা গুণ পাই বা ইনটু পাই, এটাকে রিপ্লেস করবো কি যোগ দিয়ে। একটা एग्जांपल দেখলে আমরা সহজেই বুঝতে পারবো। যেমন আমরা বললাম যে 1 প্লাস 1 সমান, এখানে বললাম যে 1, তো 1 প্লাস 1 সমান হচ্ছে 1। তো এটা হচ্ছে একটা বুলিয়ান ফাংশন, 1 প্লাস 1 সমান হচ্ছে 1। তো এটাকে আমরা ডুয়ালিটি প্রিন্সিপাল হিসেবে কি করব, যখন 1 পাবো তখন হচ্ছে কি 0 দ্বারা রিপ্লেস করব, 0 পেলে 1 দ্বারা রিপ্লেস করব, গুণগুলা কি এগুলা কি আমরা রিপ্লেস করব যোগ দ্বারা রিপ্লেস করব কি গুণ দ্বারা। তো 1 এর জন্য আমরা এখানে 0, এই প্লাস এর জন্য কি করব গুণ, 1 দ্বারা রিপ্লেস করব কি 0 দ্বারা, এটাকে রিপ্লেস করব কি 0 দ্বারা। তো প্রত্যেকটা কি একটা একটা পরিপূরক, এই যে 1 এবং 0 এই দুটো কি একটা একটা পরিপূরক, 1 পেলে 0, 0 পেলে 1 এরকম। তো এখন কথা হচ্ছে এটা আসলে কিভাবে ডুয়ালিটি প্রিন্সিপাল বলা হয়, কারণ হচ্ছে যদি এই জিনিসটা ভ্যালিড হয়, যদি এই জিনিসটা ভ্যালিড হয় তাহলে এইটাও ভ্যালিড, ঠিক আছে? যদি এটা ভ্যালিড হয় তাহলে এটাও ভ্যালিড, এটা হচ্ছে ডুয়ালিটি প্রিন্সিপাল একটা উদাহরণ। আবার আমরা কি করব, যদি এরকম পাই, আরেকটা एग्जांपल দেখলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। বললাম হচ্ছে 1 প্লাস 0 সমান হচ্ছে কি 1। তো এটাকে আমরা যদি বুলিয়ান ডুয়ালিটি প্রিন্সিপাল ইউজ করি, এটা কি হবে, 1 কে রিপ্লেস করব 0 দ্বারা, এটাকে রিপ্লেস করব কি গুণ দ্বারা বা ইনটু দ্বারা, এটাকে রিপ্লেস করব 1 দ্বারা, এটা সমান কি হবে 0। আমরা কিন্তু গুণের ক্ষেত্রে যে বুলিয়ান পোস্টুলেট ছিল ওখানে আমরা অলরেডি জানছিলাম যে 0 * 1 সমান কি 0, তার মানে এটা আসলে ভ্যালিড, এটাও ভ্যালিড। দেখ এটা হচ্ছে খুব শর্টকাট একটা ব্যাপার ডুয়ালিটি প্রিন্সিপাল। এটার জন্য একটু বড় বড় ফাংশন থাকতে পারে, আমরা সেম কাজগুলোই করব। আমি একটা বড় একটা ফাংশন দিয়ে দেখাই। যেমন এখানে আমরা কি বলবো, একটা ফাংশন আমরা ইউজ করতে পারি, এটা হচ্ছে ab প্লাস a পূরক বা b পূরক অথবা a কমপ্লিমেন্ট ইনটু b কমপ্লিমেন্ট, এটা হচ্ছে গুণাকারে আছে, সমান হচ্ছে a। আর এটার সাথে সমান হয় কিনা, হ্যাঁ এখানে আসলে আমরা এখানে এটা দেব না। তো a ইনটু b প্লাস a ইনটু b কমপ্লিমেন্ট ইকুয়াল টু কি a। এটা একটা বুলিয়ান ফাংশন। আমরা আগে বলি a এবং b, এটা আসলে কি a এবং b হচ্ছে দুইটা বুলিয়ান ভেরিয়েবল, মানে হচ্ছে বুলিয়ান চলক, ঠিক আছে? a এর মান কি কি হইতে পারে, আমরা বুলিয়ানের ক্ষেত্রে আমরা জানি বুলিয়ান আলজেব্রার মধ্যে শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করা হয়। a এবং b এর মান হয় 0 হবে অথবা 1 হবে, এটা মনে 0 হতে পারে অথবা 1 হতে পারে। তো এটা কি হবে আমরা জানি না, তো যে কোনো মানের মধ্যে যে কোনো মানের জন্য কি এগুলো ভ্যালিড হবে, এটা আসলে এখানে বলা হয়েছে। তো এখন আমরা কি করব, যদি বলি এই যে এখানে a ইনটু b, তো এটার জন্য কি করব, এর জন্য কি করব, এখানে তো একটা এটা রাখতে, এই যে ইনটু আছে, ইনটু যে কি করব আমরা কি আমরা জানি কি ডুয়ালিটি প্রিন্সিপালের ক্ষেত্রে চিহ্নটাকে পরিবর্তন করতে হয়, তাহলে এখানে প্লাস b, তো a প্লাস b, তো এর এখানে যোগ আছে, এই পাশটা হচ্ছে কি একটা পার্ট, এই পাশটা একটা পার্ট, দুইটা পার্টের মধ্যে কি যোগ আছে, তো এখন আমরা দুইটা পার্টের মধ্যে গুণ দিব, এটা হচ্ছে ব্র্যাকেট। তো এখানে আছে a, এই যে ইনটু আছে, ইনটু যে কি করব আমরা প্লাস দিব বা যোগ দিব, এখানে b, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা দুই পাশে পাবো হচ্ছে কি a। তো যদি এটা ভ্যালিড হয় বা বৈধ হয় তাহলে এইটাও কি আসলে ভ্যালিড। তো এটা আসলে ডুয়ালিটি প্রিন্সিপাল সাপোর্ট করে। তো এমসিকিউ আসতে পারে যে এটা ডুয়ালিটি মানে এখানে কোন ফাংশনটা ডুয়ালিটি প্রিন্সিপাল সাপোর্ট করে, তো এটা সাথে কি এটা ম্যাচ করে বা এটার সাথে এটা ডুয়ালিটি প্রিন্সিপাল কি রিলেট করে। যাক এটা হচ্ছে আমরা এখানে একটু শর্টকাট দেখলাম। তো এখন হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা থিওরি আছে। তো থিওরিটা হচ্ছে কি বুলিয়ান উপপাদ্য বা বুলিয়ান থিওরেম। তো কিছু মৌলিক উপপাদ্য আছে, যেমন আমরা এই যে বুলিয়ান কনস্ট্যান্ট গুলা বুলিয়ান ভেরিয়েবল গুলো ইউজ করি a b, এগুলো হচ্ছে কি একটা বুলিয়ান ভেরিয়েবল, ইচ্ছা করলে আমরা c d অনেকগুলো লেটার ইউজ করতে পারি। আপাতত আমরা এখানে a এবং b ইউজ করতেছি। তো প্রথমত আমরা বুলিয়ানের কিছু মৌলিক উপপাদ্য বলবো। তো মৌলিক উপপাদ্যের ক্ষেত্রে প্রথমত আমরা বলবো, আচ্ছা এখানে একটা ব্যাপার হচ্ছে আমরা a একটা ভেরিয়েবল আছে, এর মান হতে পারে 0, হতে পারে
1 বি এর মান হতে পারে 0 হতে পারে 1 যে কোনো সময় যেটা হতে পারে এটা হচ্ছে কোনো বাধা নাই তো এই বুলিয়ানের ক্ষেত্রে বুলিয়ান যে থিওরেম আছে তো আমরা এখানে লিখে নিলাম বুলিয়ান থিওরেম বুলিয়ান উপপাদ্য যেটা আছে তো এর ক্ষেত্রে কিছু মৌলিক উপপাদ্য আছে তো মৌলিক উপপাদ্যের ক্ষেত্রে আমরা এখন জানবো এখানে টোটাল আমাদের কয়টা আছে আমাদের টোটাল 4টা উপপাদ্য আছে 4টার মধ্যে একটা পার্ট থাকবে গুণের একটা পার্ট থাকবে কি যোগের তো আমাদের প্রথম যে উপপাদ্যটা আমরা এখানে চিন্তা করব হচ্ছে যোগের ক্ষেত্রে এখানে হচ্ছে গুণের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে আর গুণের ক্ষেত্রে তো প্রথম উপপাদ্যটা আমরা বলবো যে কোন একটা ভেরিয়েবল মানে যে কোনো একটা নাম্বার এটা হতে পারে 0 হতে পারে 1 এটার সাথে যখন আমরা 0 যোগ করব आंसर কি হবে आंसर হবে অবশ্যই 1 তুমি এখানে 0 দাও 0 + 0 সমান কি 0 1 দিলে 1 + 0 সমান কি 1 আমরা যখন গুণ করব তখন কি এর সাথে তুমি যে কোনো একটা 0 গুণ করো সরি এর সাথে আমি সরি এখানে তুমি এর সাথে যদি 1 গুণ করো তাহলে কি आंसर হবে 1 এটা আসলে কি মিন করতেছে তুমি যদি এর সাথে 0 গুণ করো তাহলে তুমি এই থাকবে আর এর সাথে তুমি 1 গুণ করো তাহলে তোমার এই থাকবে মানে আমার রেজাল্ট আসলে ফাইনালি এ থাকতে হবে এই ক্ষেত্রে আমার যোগের সময় 0 আর গুণের সময় কি 1 দুই নম্বরের ক্ষেত্রে আমরা বলতে পারি যখন এর সাথে আমরা a কমপ্লিমেন্ট যোগ করব আমরা এর সাথে a কমপ্লিমেন্ট যোগ করব a কমপ্লিমেন্ট মানে কি যদি a এর ভ্যালু 0 হয় তাহলে এর সাথে গুণ করব কি সরি যোগ করব হচ্ছে 1 যদি a এর মান 1 হয় তাহলে আমরা এর সাথে যোগ করব কি 0 কারণ 0 কমপ্লিমেন্ট হচ্ছে 1 1 এর কমপ্লিমেন্ট হচ্ছে কি 0 তো একটা ডিজিটের সাথে কি ওই ডিজিটের কমপ্লিমেন্ট যখন আমরা যোগ করব তখন হচ্ছে কি आंसर পাবো অলওয়েজ 1 এটা আমরা এখানে দেখছি অলরেডি এর মান যদি 0 হয় তাহলে এক কমপ্লিমেন্ট কত 1 आंसर কত 1 এর মান যদি 1 হয় এক কমপ্লিমেন্টের মান কত হবে 0 आंसर কত 1 এটা জাস্ট একটা প্রুফ আর কি আর কিছু না এটা হচ্ছে গুণের সরি যোগের ক্ষেত্রে আর গুণের ক্ষেত্রে কি করব গুণের ক্ষেত্রে আমরা এর সাথে যদি আমরা এক কমপ্লিমেন্ট গুণ করি দেখো এটা যদি 1 হয় তাহলে এটা 0 হবে এটা যদি 0 হয় তাহলে কি এটা 1 হবে তো কোনো না কোনোটা 0 থাকতেছে তার মানে a a কমপ্লিমেন্ট সমান সবসময় কি 0 এটা হচ্ছে সেকেন্ড মৌলিক উপপাদ্য তো তারপরে একটা হইতে পারে এখন আরেকটা কম্বিনেশন কি হইতে পারে যদি আমরা দুটো সেম ভেরিয়েবল যোগ করি আমরা a প্লাস a যোগ করি তাহলে রেজাল্ট সবসময় কি a থাকবে কারণ আমরা আগে দেখছি যদি 1 প্লাস 1 করি তাহলে কি 1 থাকবে 0 প্লাস 0 করি তাহলে 0ই থাকবে তো গুণের ক্ষেত্রে কি করব গুণের ক্ষেত্রে যদি আমরা দুটো সেম ভেরিয়েবল গুণ করি তো এখন আমরা কি পাবো সেম ভেরিয়েবল গুণ করলে আমরা অবশ্যই এই সেমটাই পাবো যদি আমরা 0 0 গুণ করি তাহলে 0 1 1 গুণ করলে কি 1 এটা হচ্ছে আমাদের থার্ড মৌলিক উপপাদ্য তো আরেকটা মৌলিক উপপাদ্য আছে সেটা হচ্ছে কি যদি আমরা কোনো একটা ভেরিয়েবলের সাথে 1 যোগ করি এর সাথে আমরা 1 যোগ করব এটা অবশ্যই কি হবে 1 হবে নাকি 0 হবে এটা যদি 0 হয় তাহলে 0 প্লাস 1 সমান কি 1 যদি 1 হয় তাহলে 1 প্লাস 1 সমান কি 1 তার মানে অলওয়েজ 1 যদি আমরা কোনো একটা ভেরিয়েবলের সাথে 1 গুণ করি অথবা 0 গুণ করি তো কোনটা আমরা করব এখানে আমরা এখানে 0 গুণ করব তো যদি আমরা কোনো একটা ভেরিয়েবলের সাথে 0 গুণ করি সব সময় কি হবে 1 এর সাথে তুমি 0 গুণ করো 0ই হবে 0 এর সাথে 0 গুণ করো তুমি 0ই হবে তার মানে 0 মানে হচ্ছে অলওয়েজ 0 এই সেটা হচ্ছে আমাদের মৌলিক উপপাদ্য তো আমরা এখানে একটা প্রথমত এখানে এগুলোর মাধ্যমে আরো কিছু প্রাসঙ্গিক উপপাদ্য আছে তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ডি মর্গানের যে উপপাদ্য আছে ওইটা এবং এটা হচ্ছে স্পেশালি এর বিষয়টা যদি খুব ইম্পর্টেন্ট স্যার একটু চ্যাট বক্সটা চেক করেন স্যার চ্যাট বক্স আচ্ছা আচ্ছা ঠিক আছে
আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ব্যাপার না, যেহেতু আমাদের এখানে আসলে এগুলোর এই টপিক গুলো আসলে অনেক সময় একটু বিস্তারিত না বুঝাইলে আসলে মাথায় ঢুকবে না, অথবা আসলে বুঝেও কোনো লাভ হইতেছে না আলটিমেটলি আউটপুটটা। এই কারণে আমি একটু ডিটেইলস বলতেছি। আর আমাদের ফুল কোর্সের মধ্যে যে ক্লাসগুলো থাকবে ওইগুলোর মধ্যে আমরা শর্টকাট বা বিস্তারিত যাই বলি আমরা সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব। আশা করি সবগুলো কমপ্লিট হবে, আশা করি কোনো ঝামেলা নেই। তো এখন হচ্ছে আমাদের আমরা কিছু ম্যাথ দেখছিলাম হচ্ছে কনভার্ট নিয়ে, নাম্বার সিস্টেমের যে কনভার্ট গুলো নিয়ে। তো এখানে আমরা ডেসিমাল থেকে বিভিন্ন নাম্বার কনভার্ট এবং ওই নাম্বার গুলো থেকে ডেসিমাল উল্টা কনভার্ট ওগুলো আমরা দেখছি। তো এখন আমরা ডিজিটাল ডিভাইসে কিছু কনসেপ্ট দেখছি। তো আশা করি এগুলো থেকে যদি কিছু কোনো ম্যাথ আসে বা কোনো ইনফরমেশন হিসেবে কোনো এমসিকিউ আসে ওইটা আমরা পারবো। আর এগুলোর পরে ওইগুলোর অ্যাপ্লিকেশন আমরা পরবর্তী ক্লাসগুলোতেও দেখবো। তো আজকে এখন আসলে কয়টা বাজে? আচ্ছা প্রায় 5টা বাজে। 5টা বাজে স্যার। এখন আমরা কিছু কথা বলবো কনসেপ্ট গুলো নিয়ে। আচ্ছা হ্যাঁ, দেলোয়ার ভাই তো আছেন নাকি? জি জি আমি আছি। তো অনেকে প্রথম দিকে কিছু প্রশ্ন করছিল। আচ্ছা এখানে চ্যাটে অনেকে প্রশ্ন করছিল, আমি চ্যাট গুলো দেখবো নাকি? চ্যাট গুলো দেখি। আচ্ছা চ্যাটে চ্যাটে হয়তো আমাকে বলে নাই, আমি বলছিলাম ভয়েসে বলার জন্য। তো এখন কথা হচ্ছে এই যে আইসিটি যে আমরা কোর্সটা কেন করতেছি, কারণ হচ্ছে আমাদের আইসিটি যে পার্টটা থাকবে এটা আমরা এখানে 100% কনফার্ম, যেহেতু বলে দেওয়া হয়েছে আইসিটি পার্টের কোয়েশ্চেন গুলো থাকবে। আর যেহেতু অন্যান্য বছর আইসিটি কোয়েশ্চেন ছিল না, যদিও কয়েকটা ভার্সিটিতে মানে হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটিতে ছিল, যার কারণে এবার সব ইউনিভার্সিটি থাকার কারণে আইসিটি কোয়েশ্চেনটা বা আইসিটির যে মার্কটা ওইটা তোমার ফুল মার্কের উপর একটা বড় ধরনের প্রভাব ফেলবে। এই জন্য আইসিটির প্রিপারেশনটা কি তোমার অনেক বেশি দরকার। আর যেহেতু অনেকেই আইসিটিতে আসলে ফাঁকি দিচ্ছে ইন্টারে, আমি নিজেও আসলে আইসিটিতে কম পড়ছি। অনেকে আইসিটিকে একটা নিরপেক্ষ বা নিউট্রাল মনে করে এটাকে ফাঁকি দিচ্ছে, যেটা আমার গ্রুপ সাবজেক্ট না, ইম্পর্টেন্স কম দিচ্ছে। তো এই জন্য অনেকের ঘাটতি রয়ে যায় আর কি, আর কিছু না। তো কিন্তু আইসিটির যে এই কোয়েশনের যে ধাঁচগুলা বা কোয়েশন প্যাটার্নটা আসলে বেসিক্যালি কয়েকটা চ্যাপ্টারের উপর ডিপেন্ড করে। এই যে থার্ড চ্যাপ্টার থেকে বেশি আসে, ফোর্থ চ্যাপ্টার, ফিফথ চ্যাপ্টার, মানে থার্ড ফোর্থ ফিফথ এই তিনটা চ্যাপ্টার থেকে বেশি আসে। এগুলো আসলে বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে। আর পুরো বই থেকে আসতে পারে, এটা আসলে গ্যারান্টি না যে আমি এই চ্যাপ্টার থেকে আসবে, পুরো বই থেকে আসলে আসবে। তো এখানে আসলে আমাদের কয়জন আছে? মোটামুটি 13-14 জনের মতো আছে। তো অনেকেই গতকাল ছিল হয়তোবা। আর দেলোয়ার ভাই এখানে আছে। আমরা এখানে কারো কোনো কোয়েশন থাকলে বা পরীক্ষা নিয়ে বা পরীক্ষার কোয়েশন প্যাটার্ন নিয়ে অথবা মার্ক নিয়ে এগুলো নিয়ে কোন কোয়েশন থাকলে এখন করতে পারো, কনফিউশন থাকলে এখনই ক্লিয়ার হতে পারবো। কারো কিছু বলার আছে? আপনাদের কোনো প্রশ্ন থাকলে স্যারকে প্রশ্ন করতে পারেন, স্যার প্রশ্নের উত্তর দিবে। কারো কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন। আর আর আরেকটা বিষয় বারবার যেটা বলতেছি যে কেমন প্রশ্ন হয় সেটা নিয়ে আমরা আমাদের প্রাইভেট বেজ যেটা আছে ওটাতে আমরা বলে দিচ্ছি সবাইকে, ঠিক আছে? আর আমরা হচ্ছে আজকে গতকাল এবং আজকে 2টা ফ্রি ক্লাস দিছি। প্রত্যেকটা ক্লাসকে স্যারকে আমার 500 টাকা করে দিতে হয়, কিন্তু কথা হচ্ছে আপনারা এই 10 জন 12 জন এসে ফ্রি ক্লাস করে চলে যান, না আমি স্যারকে বেতন কিন্তু ঠিকই দিতে হবে। তো সেটা যাই হোক, আমিও একসময় স্টুডেন্ট ছিলাম, স্যারও ছিলেন। আমাদের উদ্দেশ্য ছিল আপনাদেরকে হেল্প করা, আমরা সেটা হেল্প করার চেষ্টা করছি। তারও তার জায়গা থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করছে। আপনারা অনেকদিন আইসিটি থেকে পিছিয়ে আছেন, সেই পিছিয়েটা থাকাটাকে আমরা পুনরুদ্ধার করতে আমাদের এই আয়োজন। আর যারা হচ্ছে এখানে প্রশ্ন করতে চান স্যারকে প্রশ্ন করতে পারেন, স্যার আপনার প্রশ্ন উত্তর দিবে। ক্যালকুলেটর কি নিতে হবে? আচ্ছা ক্যালকুলেটর হচ্ছে পরীক্ষার মধ্যে সম্ভবত ক্যালকুলেটর ব্যবহার করার সুযোগ দিবে, তবে কিছু নির্দিষ্ট ক্যালকুলেটর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোন ধরনের ক্যালকুলেটর গুলা ব্যবহার করার সুযোগ আছে সেটা আপনি আমাকে নক করেন হোয়াটসঅ্যাপে, আমার নাম্বার মেবি আপনি জানেন। আর হোয়াটসঅ্যাপে নক করলে আমি ওই ক্যালকুলেটরের লিস্টটা দিয়ে দেবো কি কি ক্যালকুলেটর ইউজ করতে দেয়। আর বড় কথা হচ্ছে আপনাদের দুইটা ক্লাসে আপনি একটু বুঝতে পারছেন যে স্যার আপনাদের কেমন ক্লাস নিচ্ছে বা আমরা কেমন সুযোগ সুবিধা দিচ্ছি। আর আমাদের প্রাইভেট ব্যাচের ফিও বেশি নিচ্ছি না, মাত্র 999 টাকা, মানে 1000 টাকা। যারা ভর্তি হয়েছে তারা তো ভর্তি হয়েছে, তারা এখন থেকে রেগুলার 2টা ক্লাস তো করলো, আরো 8টা ক্লাস আমরা দেব, মানে টোটাল 10টা ক্লাস। ঠিক আছে, আপনি 2টা ক্লাসে কিছুটা হলো বুঝছেন, আর বাকি 8টা ক্লাস হওয়ার পর আপনার অবস্থাটা কোন জায়গায় থাকবে সেটা আপনি নিজে বুঝতে পারতেছেন।
তো আশা করব আপনারা আমাদের উপর সন্তুষ্ট থাকবেন বা স্যার ক্লাস নিছে সেটার উপর সন্তুষ্ট থাকবেন। আর হ্যাঁ, এখন বলতে পারেন কি বলবেন, আমার কথা এই পর্যন্তই ছিল। আর যারা আমাদের প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হতে চান, আমার নাম্বার আছে মেবি আপনার কাছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমি আপনাকে মেসেজ দিছি, একটু চেক করেন চ্যাট বক্সে, ওইখানে যোগাযোগ করলেই হবে। ক্যালকুলেটর নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। ক্যালকুলেটর আসলে যেসব অঙ্ক যদি কি তোমার থাকতে পারে না জাস্ট থিওরি? আচ্ছা, ভর্তি পরীক্ষা হচ্ছে আপনার 20টা প্রশ্ন যদি থাকে তার মধ্যে 12টা থিওরি থাকবে, 8টা অঙ্ক থাকবে। 12টা থিওরি থাকবে, তার মধ্যে 2টা HTML এর টার্ম থাকবে, ঠিক আছে? হ্যাঁ আর অঙ্ক করার জন্য অঙ্ক পরীক্ষার খাতায় হচ্ছে কোনো কিছু লেখা, পরীক্ষার প্রশ্নে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে কিছু লেখা বাঞ্ছনীয় কিছু লিখলে স্যার খাতা নিয়ে যায়, আপনাকে অঙ্ক করার জন্য রাফ পেপার দিবে। প্রত্যেকটা জায়গাতে আপনাকে অঙ্ক করার জন্য রাফ পেপার দিবে, এটা মাথায় রাখেন, আপনি অঙ্ক করতে পারবেন ওই খাতার মধ্যে। আর ক্যালকুলেটর পেপার যেটা, এটা আমি একটু বলি। যদি কোনো ইউনিভার্সিটি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে দেয়, তাহলে তোমার ওই প্রবলেম গুলো সলভ করার জন্য ক্যালকুলেটর লাগবে, এরকম কোয়েশ্চেন গুলো দিবে। আর যদি ক্যালকুলেটর ইউজ করতে না দেয়, তাহলে তুমি বুঝে নিতে হবে যে তুমি ওই কোয়েশ্চেন গুলো সলভ করার জন্য তুমি ক্যালকুলেটর দরকার নাই, তুমি হাতেই করতে পারবা। তো এটা নিয়ে কনফিউশনের কিছু নাই। ক্যালকুলেটর ইউজ করতে দেখ আর না দেখ, আর কোন ধরনের ক্যালকুলেটর ইউজ করতে দেখ, ওইটা আসলে ফ্যাক্ট না। তুমি যদি ক্যালকুলেটর ইউজ করো, তাহলে তুমি ওই ম্যাথ গুলো সলভ করতে পারবা। আর যদি ক্যালকুলেটর না দেয়, তাহলে তুমি ওই ম্যাথ গুলো হাতেই করতে পারবা। ওই ধরনের ম্যাথ গুলো দেওয়া হয়। আশা করি বুঝতে পারছো। আর কারো কিছু কনফিউশন আছে? হ্যাঁ, বলতে পারো। আচ্ছা, একজন একজন চ্যাট দিছে, আমরা এখানে দেখছি। আচ্ছা, সবাই এখানে নোটিশ গুলো দেখে নিবা, যে আমাদের যে প্রাইভেট প্রোগ্রামের যে টোটাল ডিটেলস যেটা, এখানে আমাদের সুবিধাগুলো দেখে নিবা। দেলোয়ার ভাই একজন কোয়েশ্চেন করছে যে প্রাইভেট ব্যাচের ক্লাসগুলো রেকর্ড থাকবে কিনা। হ্যাঁ, অবশ্যই রেকর্ড থাকবে। প্রাইভেট ব্যাচের সকল ক্লাস রেকর্ড থাকবে, আজকের ক্লাসও রেকর্ড থাকবে। আপনি একটা ক্লাস, আজকে আমার এখানে 3 জন স্টুডেন্ট ভর্তি, এরা ক্লাস করতে পারছে না, এদের একটা কোচিং এ গেছে, তাদের ক্লাসটা আমি এখন দিয়ে দেবো। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের একটা বড় সুবিধা পাবেন, ধরেন আপনি আজকে একটা ক্লাস করছেন, এখন 4টার বেচে ক্লাস করছেন, ক্লাসটা মিস করে ফেলছেন বা কিছু বুঝেন নাই, আপনি রাত 8টার একটা বেচ থাকবে, সেই বেচে সেম ক্লাসটা আবারও করতে পারবেন, এটার জন্য কোনো এক্সট্রা ফি দিতে হবে না, মানে আপনাকে বোঝানোর সর্বোচ্চ দায়িত্ব আমাদের। যেহেতু অনলাইন ক্লাস আসলে অনেক সময় নেটওয়ার্কের কারণে অনেক কিছু বোঝা যায় না, ক্লিয়ার হয় না, অনেক সময় অনেকের ঝামেলা হয়, অনেকে নেট ডিস্টার্ব হয়। তো এটা আমরা সবগুলো, আমাদের প্রতিকূলতাগুলো আমরা ওভারকাম করতে হবে আর কি, নিজেরাই ওভারকাম করতে হবে। যদি কেউ বুঝতে সমস্যা থাকে, তাহলে পরে বুঝে নিতে পারবে, অথবা আমাকে মেসেজ দিলেও চলবে। ঠিক আছে? আচ্ছা, মারিয়া মেসবাহুন নাহার মারিয়া, ক্লাস সম্পর্কে আপনার 2 লাইন বলে যান। আমাদের ক্লাস, 2টা ক্লাস দিলাম ফ্রি, এর সম্পর্কে ক্লাস সম্পর্কে 2 লাইন বলে যান। মারিয়া আছেন? হয়তো কিছুক্ষণ আগে ছিল, এখন হয়তো বা নাই। রাকিব হোসেন, রাকিব হোসেন, 4 জিপিএ মার্ক কত থাকবে এবার ভার্সিটি এক্সাম, বিকজ আমি সেকেন্ড টাইমার। ভাই এটা কি আইসিটির কোনো প্রশ্ন হলো বলেন?
এটা আইসিটির কোনো প্রশ্ন? অপ্রাসঙ্গিক কথাবার্তা কেন বলেন বলুন তো? মারিয়া, হ্যাঁ ক্লাসটা ভালো হয়েছে, আর আমি প্রথম ক্লাস করলাম। তার কনসার্ন থেকে বলছে যে আমি বলে দিই, যেখানে জিপিএ মার্কের ব্যাপারটা এখানে তোমার সেকেন্ড টাইমের ক্ষেত্রে কিছু কম থাকে, এটা জেনে নেবে। আর ডিটেইলসটা তুমি জানতে পারবা। আচ্ছা শিহাব, আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস হয়েছে। তো ঠিক আছে, আমাদের ক্লাস আজকের এই পর্যন্ত। আমরা ক্লাস সেশন অফ করবো। আপনাদের আর কারোর কিছু বলার আছে?